একটা ভাঙড় তৃণমূল সামলাতে পারছে না, আবার একটা মেদিনীপুর যেন তারা না তৈরি করে, এটা তাদেরকে আমি পরামর্শ দিয়েছি। রাজনীতিতে বিশ্বাস করে না, তারা এটা মনে করে লাঠি দিয়ে ক্ষমতা দখল করে। শেষের দিকে বামেরা মনে করেছিল, যেমন মাস্টার সিপিএম এর নেতৃত্বরা মনে করেছিল, আজও তৃণমূলের সেই একই ধারা এসে গিয়েছে। এরপরের সারপ্রাইজ কর্মীদের নেতৃত্বদের মাঝে আপনারা জানেন, আমরা আমাদের ডানে যে রাজনীতির মঞ্চ আছে, এই যে জেলার পঞ্চায়েতের নেতৃত্বরা জয়ী হয়েছেন, এদেরকে তৃণমূল সহযোগিতা করবে কাজ করতে দেওয়ার জন্য? দেবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা ধরে চলবো, যদি তারা দেয় তাহলে এটা ধরতে হবে যে তারা রাজনীতিটা বোঝে। কিন্তু এটাই বাস্তব, তাদের ঘৃণিত ভাবনা, তৃণমূলের জটিল চিন্তা, জটিলের থেকে বেশি ঘৃণিত ভাবনা। তারা যে নিচু মানসিকতার নেতৃত্বদেরকে পদ দিয়ে রেখেছে, তৃণমূলের 80 থেকে 90% নেতৃত্বরা নীচ মানসিকতার। তারা স্পোর্টস রাজনীতিতে বিশ্বাস করে না, তারা এটা মনে করে লাঠি দিয়ে ক্ষমতা দখল করে নিব। যেমন শেষের দিকে বামেরা মনে করেছিল, যেমন মাস্টার সিপিএম এর নেতৃত্বরা মনে করেছিল, আজও তৃণমূলের সেই একই ধারা এসে গিয়েছে। আমি সবসময় বলেছি, রাজনীতির আঙিনায় আমাদেরকে মারামারি করতে হয়নি। আমি তৃণমূলকে কখনো কখনো সমর্থন এই জন্য ভালো বলি যে তারা আমাদের সাথে লড়াইয়ে যায়নি এখনো। যতদিন তারা লড়াইয়ে যাবে না ততদিন তাদের জন্য ভালো। একটা ভাঙড় তৃণমূল সামলাতে পারছে না, আবার একটা মেদিনীপুর যেন তারা না তৈরি করে, এটা তাদেরকে আমি পরামর্শ দিয়েছি। ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, ফলে তারা আমাদের সাথে লাগেনি, এটাও বলতে আমার দ্বিধা নেই। আমার কাছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব কটা দল এই সংখ্যালঘু মানুষদেরকে কৃতদাস বানানোর পরিকল্পনায় গিয়েছে। কেননা যদি আপনি এই দলের মাথাটা দেখেন, আমার সংগঠনে অনেক ব্রাহ্মণ মানুষ আছেন, বাট এটাও আমি বলি মাঝে মাঝে, ব্রাহ্মণ যারা লিডার, আপনারা দলিতদেরকে তুলুন। কেন না, এদের মাথায় টপ লিডার সে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও ব্রাহ্মণ, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও ব্রাহ্মণ, কংগ্রেসের মধ্যে যখন মুখার্জি ছিলেন, বিজেপির কি বলে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন, অ্যাটলিস্ট প্রায় 90% দেখবেন তারা ব্রাহ্মণ্যবাদের লোক নিয়ন্ত্রণ করে। ফলে ভাবনা এক জায়গা থেকে আসছে। আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে নই, কিন্তু এটা এক্স্যাক্টলি এটা মাথায় রাখতে হবে। এই সব দলের মাথারা একই ব্যবহার করেছে। কংগ্রেসও যা মুসলিমদের সাথে করেছে, সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে, বরং সময়ের সাথে সাথে তারা আরো তাদের ধারণা অত্যাচার কমিয়ে দিয়ে এসেছে। তো ভাই, প্রজাপতির মতন হন, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যম থেকে কাজ করবেন না। আপনারা নেতৃত্ব, আমাদের কর্ম পলিসি আমাদেরকে ভাবতে হবে, থিঙ্ক আউট অফ বক্স। আপনি চিরাচরিত ভাবনা আমরা ভাবিনি, চিরাচরিত ভাবনার মধ্যে আমরা যাই না। আমরা কেমন, আপনাদেরকে একটা গল্প শোনাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খাবার খিদা টিদা লাগছে নাকি? বলে দিই, আমরা জেলার বড় বড় প্রোগ্রাম করা ছেড়ে দিয়েছি। এটাও আমাদের, ওই যে বললাম, চিরাচরিত ভাবনার বাইরে ভাবতে শিখুন। তারা আমাদের 1 লাখ লোক দেখলেও ভয় পায় না, এটা আমরা আপনাদেরকে, আপনারা বুঝে নিন। আজ সিপিএম ছেড়ে দিন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এরা আমাদের যদি 1 লাখ লক্ষ কলকাতা আমি জড়ো করে দিই, তারা ভয় পায় না। তারা জানে গোটা পশ্চিমবঙ্গ থেকে 200, 500, 1000, 2000 তোরে লোক করে 1 লাখ জড়ো করেছে। এদের ক্যাপাসিটি কি আমরা জানি, তারা জানে। তারা, আমরা মনে করি লোক দেখালে আমরা, তারা আমাদেরকে ভয় পাবে। আজ তারা আমাদের লোক দেখে ভয় পায় না, কেননা তারা জানে এই জাতির লোক, এই জাতির লোককে কৃতদাস বানিয়ে দিয়েছি। আমরা আমাদের পলিসি চেঞ্জ করি এবং সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছি, সময়ের সাথে সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। কেমন? আপনাকে শিখতে হবে তারা আপনাদেরকে কি দিয়ে মারছে। তারা আপনাদেরকে বন্দুক দিয়ে মারে না, তারা আপনাদেরকে গুলি করে মারে না, তারা আপনাদেরকে হাতে মারছে, হাতে মারছে না। আর আপনি হাতে লড়াই করার জন্য বলছেন, আপনার এলাকায় একটা কিছু হয়ে গেল, বাস অবরোধ করে বাসের কাঁচ ভেঙে দিলেন 200 জন ছেলে এসে, তারপরে পুলিশ কিচ্ছু বলল না, ছেড়ে দিল। তারপরের দিন গিয়ে গ্রামের মধ্যে 200 লোক ছিল, 350 লোকের নামে কেস লঞ্চ করে দিল। হাওড়া জেলায় কিছুদিন আগে অবরোধ করে
পুরো হাওড়া জেলা অবরোধ করেছে মুসলিম ছেলেরা, অবরোধ করে দিয়ে মার কাট হই হই হই, কি মানুষজন বিশৃঙ্খলা অবস্থা। ওই জ্যামে আমি নিজেও ছিলাম। আমি অবরোধের পক্ষে নই এই জন্যই যে আপনি অবরোধ করলেও সেটা সিস্টেমেটিক্যালি করুন। আপনি নবান্নে যাওয়া অবরোধ করুন, আপনি ডিএমকে ঢুকতে অবরোধ করুন, কিন্তু আপনি জনগণকে হ্যারাস করার জন্য অবরোধ করতে পারেন না। কত ইমার্জেন্সি রুগী থাকে, কত ইমার্জেন্সি লোক থাকে, কারো ফ্লাইট ধরার থাকে, কারো ট্রেন ধরার থাকে, কারো হসপিটাল যাওয়ার থাকে, আপনি রাস্তা অবরোধ করে বলছেন আমাদের দাবি মানতে হবে। আরে ওই অসহায় প্রেগনেন্ট মহিলা যার ডেলিভারি হওয়ার জন্য সে এখানে তমলুক বলে দিয়েছে হবে না, হাওড়া থেকে বলে দিয়েছে যাও চলে যাও কলকাতা যাও, আপনি দ্বিতীয় হুগলি সেতু অবরোধ করে বসে আছেন, ও মানতে হবে। তাহলে এই ভাবনা আমাদেরকে কখনো এগিয়ে নিয়ে যাবে না। অবরোধ করতে হয়, আপনাকে অল্টারনেটিভ রাস্তা তৈরি করতে হবে, আমাদেরকে এমার্জেন্সি ভেহিকলসকে ছাড়তে হবে, আমাদেরকে এমার্জেন্সি ছোট জায়গায় গাড়িকে ছাড়তে হবে। আমরা ট্রান্সপোর্টিং এর বড় জায়গাকে অবরোধ করতে পারি, আমরা বড় বড় ট্রাকেদেরকে অবরোধ করতে পারি, যে অবরোধ দেশের ইকোনমিকে ডিসব্যালেন্স করবে। এই পরিকল্পনা আমাদের মধ্যে নেই। আপনি বলছেন আমরা এমন ঘিরে দিব একদম সব জাম করে দেব। তাহলে থিঙ্ক আউট অফ বক্স কি? একটা গল্প বলি আপনাদেরকে। একটি মহিলা, একজন ইটালির একটা উপকথা রূপকথার গল্পটা, ইটালিয়ান একটা গল্প। সেখানে একজন মানুষ টাকা ধার নিয়েছিল একটি ইহুদির কাছ থেকে। ইহুদি হচ্ছে একটি অভিশপ্ত জাতি, গোটা পৃথিবীর লোক যাদেরকে অপছন্দ করে, কিন্তু বাস্তব ঘটনা এটাই, গোটা পৃথিবীতে নিয়ন্ত্রণ আজ তাদের হাতেই অধিকাংশ জায়গায়। এই ইহুদি টাকা ধার নিয়েছে ওই মহিলার কাছ, বাপের কাছ থেকে। যখন সে টাকা ফেরত দিতে পারেনি, তখন ওই ইহুদি বলছে এক কাজ করো, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও, হয় টাকা ফেরত দাও না হলে মেয়ে দাও। তো লোকজন এটাকে খারাপ সমালোচনা করলো। তো ইহুদি দেখলো যে এইভাবে যদি আমি ওর মেয়েকে বিয়ে করতে চাই তাহলে সমস্যা পড়ে যাবে, এক কাজ করো একটা খেলা খেলি। কি খেলা? সে বলল যে দেখো আমি এই ব্যাগে একটা কালো পাথর আর একটা সাদা পাথর রাখছি, কালো পাথর যদি তোমার মেয়ে তুলে নেয় তাহলে তোমার মেয়েকে আমি বিয়ে করব, আর যদি সাদা পাথর সে তুলে নেয় তাহলে কি করব না তোমার মেয়েকে আমি ছেড়ে দেব। প্রপোজালটা তুলনামূলক ভালো, মানে না ক্যা করতা বেচারা। সে মনে করলো যে যাক এটাই ট্রাই করি। তার মেয়ে এলো, তো তার মেয়ে দেখলো যে ভদ্রলোক দুটোই কালো পাথর ঢুকিয়েছে। এখন সে দেখলো যে তার ওই জুইস ওই ইহুদি দুটোই কালো পাথর ঢুকিয়েছে, ফলে এখন সে যেই পাথরটাই বার করবে না কেন কালো পাথর বেরোবে। ইহুদি বলবে দেখো কালো পাথর আমাকে বিয়ে করো। এখন সে মেয়েটা কি করবে? মেয়েটা চেঁচামেচি করবে, তার তো ক্ষমতা নেই। মেয়েটা স্যারেন্ডার হবে, যা হবে আমার ভাগ্যে এটাই ছিল, হাত ঢুকিয়ে বার করে নিবে, বার করে ইহুদির পাল্লায় পড়ে যাবে। তো মেয়েটি চিন্তা ভাবনার মধ্যে একটু পার্থক্য করলো। মেয়েটি হাত ঢুকিয়েই পাথরটা বার করে চট করে ফেলে দিল। কিছু লোক সাক্ষী ছিল তাদের দেখার আগেই, দিয়ে বলতে লাগলো হায় হায় যা আমার হাত থেকে তো পাথরটা পড়ে গেল। ঠিক আছে অসুবিধা নেই, আমি কি পাথর তুলেছি এটা বোঝা যাবে, ব্যাগের মধ্যে যেটা আছে তার উল্টোটা তুলেছি। আপনি একটু ব্যাগের মধ্যে কি পাথর আছে দেখুন, যে পাথরটা ব্যাগের মধ্যে থাকবে তার উল্টো পাথরটা। ইহুদি ফেঁসে গেল। সম্মানিত বন্ধুরা, সংখ্যালঘু মানুষদেরকে পলিসি তৈরি করতে শিখতে হবে। আপনি হাততালি দিয়ে আমাকে খুশি করতে পারবেন না। আপনি মনে করছেন যে আমি পাগলামি করছি। আমার বহু কর্মী বলে ভাইজানের ভাবনা চিন্তা বুঝতে পারিনি, কি চাইছেন বোঝা যাচ্ছে না। আপনি কি করে বুঝতে পারেন? আপনি সকালবেলা উঠে পাবজি গেম খেলা দিয়ে স্টার্ট করেন, রাতের বেলা ঘুমাতে গিয়ে আপনি সিনেমা দেখে ঘুমান। আপনি কি করে মনে করতে পারেন আপনি আমাকে বুঝতে পারবেন? ওই মৌলানা মলি সাহেব কি করে বুঝতে পারবে যে জীবনে কোনোদিন সোশ্যাল সায়েন্স কি সে পড়াশোনা করেনি? ওই ইমাম সাহেব কি করে বুঝবে যে মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল শুধু খুতবা দেয়, মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে শুধু নামাজ পড়ার কথা রোজা রাখার কথা বলে, আর বলে মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলে একটু ইমাম, সেই ইমামের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভূমিকা কি, সমাজে আমাদের কাজ কি, সমাজে আমাদেরকে কিভাবে এগোতে হবে।